সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম। আজকে আমরা সামষ্টিক অর্থনীতি সম্পর্কে জানবো, যেটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শাখা। আচ্ছা, সামষ্টিক অর্থনীতি নিয়ে জানার আগে আমাদের আগে জানতে হবে যে সামষ্টিক অর্থনীতি কাকে বলে এবং এর কাজটা কি। আচ্ছা, আমরা শুরু করি। অর্থনীতির যে শাখায় একটি অর্থ ব্যবস্থার সামগ্রিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ আমরা আগে শিখেছি ব্যষ্টিক অর্থনীতি, যেটা ক্ষুদ্রভাবে মানে ক্ষুদ্র পরিসরে আলোচনা করে। এটা হচ্ছে বৃহৎ মানে সামগ্রিক মানে বৃহৎ অর্থ ব্যবস্থার মানে অর্থনীতির যে শাখায় একটি অর্থ ব্যবস্থার সামগ্রিক আচরণ মানে সামগ্রিক মানে পুরোটা আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে মেডার্ন কেইনস। সামষ্টিক অর্থনীতি হচ্ছে ব্যষ্টিকের মতো ব্যষ্টিক যেমন ক্ষুদ্র পরিসরে আলোচনা করে, ভোক্তা ক্রেতা। এখানে হচ্ছে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান মানে পুরো অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। আচ্ছা, শুরু করি। তার বিষয়বস্তু মানে কি কি নিয়ে আলোচনা করে। প্রথমে হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ কিংবা বছরে যে হচ্ছে আয়টা হয় তাকে জাতীয় আয়, সেটি হচ্ছে জাতীয় আয়। এটা এখানে জাতীয় আয়ের সামষ্টিক অর্থনীতির জাতীয় আয়ের কাজ কি? জাতীয় আয় হচ্ছে নির্ধারণ পদ্ধতি ও অসুবিধা। এর নির্ধারণ পদ্ধতি মূলত হচ্ছে তিনটা আছে, অসুবিধাও আছে অনেক, যেমন দ্বৈত গণনা। দ্বৈত গণনা বলতে যেমন রুটির দামটা হচ্ছে আয়ের ভিতরে যায়, আবার তার ভিতরে রুটি তৈরি করতে যে আটা লাগে, আটাটা হচ্ছে জাতীয় আয়ের ভিতরে চলে যায়। এই দুইটা যখন একসাথে চলে যায় তখন জাতীয় আয় বেড়ে যায়, কিন্তু দুইটার মূল্য কিন্তু একই। এটাই হচ্ছে জাতীয় আয়ের হচ্ছে অসুবিধা, দ্বৈত গণনা। এটা আমরা পরে শিখবো। আচ্ছা, এবার দ্বিতীয় হচ্ছে ভোগ বিনিয়োগ সঞ্চয়। ভোগ বিনিয়োগ সঞ্চয় যা আয় স্তরের উপর নির্ভরশীল। আয় স্তরের উপর নির্ভরশীল মানে আয় স্তরের উপরেই তো নির্ভর করে মানুষ কি ভোগ করবে, কোথায় বিনিয়োগ করবে এবং সঞ্চয় কতটুকু করবে। তার আয় যদি কম হয় তাহলে তো সে বেশি বিনিয়োগ এবং বেশি সঞ্চয়, বেশি ভোগ, তিনটার কোনোটাও করতে পারতেছে না। এইভাবে সেহেতু আয়ের উপর নির্ভরশীল। এই তিনটাই হচ্ছে, এটা হচ্ছে সমগ্র অর্থ ব্যবস্থার ভোগ বিনিয়োগ সঞ্চয়। তারপরে হচ্ছে আর্থিক নীতি, রাজস্ব নীতি। দেশের ভিতরের যে অর্থনৈতিক ভারসাম্যটা হচ্ছে ভারসাম্য রক্ষার্থে আর্থিক নীতি এবং রাজস্ব নীতি প্রয়োগ করা হয়, যেটা সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। এরপরে দ্রব্য বাজার, শ্রম বাজার, অর্থ বাজার। এই তিন বাজারেরই উভয়েরই চাহিদা যোগানের মাধ্যমে ভারসাম্য ঠিক রাখতে, মানে এই তিনটে বাজারেরই উভয়েরই চাহিদা যোগানের মাধ্যমে বাজার ভারসাম্য ঠিক রাখার যে উপায়টা, সেটা সামষ্টিক অর্থনীতি আলোচনা করে। এরপর মূলত ভাইটাল দুইটি সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন। এই মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের প্রকৃতি, কারণ, ফলাফল, দূরীকরণের উপায় সামষ্টিক অর্থনীতি এগুলো নিয়ে আলোচনা করে এবং দূরীকরণের উপায় গুলো নির্দেশ করে। এরপর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা। অর্থনীতির প্রবৃদ্ধির হার, অর্থনীতির মানে দেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার, বিচ্যুতি, কারণ, ভারসাম্যের স্থিতিশীলতা সম্পর্কে সামষ্টিক অর্থনীতির ভিতরে বর্ণনা পাওয়া যায়। এরপর আন্তর্জাতিক বাণিজ্য, অর্থাৎ আন্তর্জাতিক মানে একটি দেশে বৈদেশিক লেনদেন, সাহায্য, ঋণ সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি, এইগুলোর আন্তর্জাতিক মানে হচ্ছে বৈদেশিক লেনদেন মানে বিদেশের সাথে বিদেশি মানে বাইরের দেশগুলোর সাথে লেনদেন, তাদের সাহায্য প্রদান, ঋণ সংক্রান্ত বিষয়াদি, এই যে আন্তর্জাতিক বাণিজ্য, এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির ভিতরে আওতাভুক্ত। এবং সর্বশেষ হচ্ছে বাণিজ্য চক্র। এখানে বাণিজ্যের অবস্থা বলা হয়েছে, মানে বাণিজ্যের অবস্থা মানে বাণিজ্য চক্রটা কি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এখানে মন্দা দেখানো হয়, তারপরে স্থিতিশীল দেখানো হয়, এরকম। এই যখন বেশি উপরে যাবে, ঠিক হয়নি, এটা পরে আমরা আলোচনা করব।
এরকম কিছু একটা, হ্যাঁ। এখানে এবার যখন এইটা উপরে যাবে তখন হচ্ছে বাণিজ্যের শীর্ষ অবস্থা। এইভাবে বাণিজ্য চক্রের বিভিন্ন অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। এগুলোই হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।